আজকের যে বিষয়টি এখানে আমাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেটি হচ্ছে, আপনারা শুনলেন ইতিমধ্যেই, যে লক্ষ্যে স্থির থেকে চারিত্রিক দৃঢ়তার সহিত কর্মক্ষেত্রে অনন্ত শক্তির প্রকাশ। এটি নিয়ে যখন আমি একটু পড়াশোনা করতে শুরু করলাম, তখন আমি মূলত এটিকে তিনটি ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে আমাদের যে লক্ষ্য সেটি স্থির, দ্বিতীয় হচ্ছে চারিত্রিক দৃঢ়তা বা চরিত্র গঠন, আর তৃতীয় হচ্ছে অনন্ত শক্তির প্রকাশ কর্মক্ষেত্রে। আমি একটু পিছন থেকে আসবো। কিরকম না, প্রথম একটি দর্শন দিয়ে শুরু করব, যেহেতু দর্শন বিভাগের ছাত্রছাত্রীরা এখানে যুক্ত রয়েছে এবং অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন। শঙ্করাচার্য বলছেন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। বহু বলে কিছু নেই, এক ব্রহ্মই সত্য। এই যে জগৎ আমরা যা কিছু বহু দেখছি, এটা মিথ্যা। ওয়ান অ্যালোন ইজ রিয়াল, মেনি আর ফলস। কিন্তু অনেক আগে ভগবান বুদ্ধ বলেছেন, এই এক বলে কিছু নেই, কেবল এই বহুর যে একটা স্রোত, সেই বহুর একটা স্রোত চলছে। ক্ষণিক বিজ্ঞান সেটি চলছে, জন্ম মৃত্যুর একটা চক্র চলছে। ঠিক এইরূপ এক প্রশ্ন কিছু রিপোর্টার স্বামী বিবেকানন্দকে করেছিলেন। স্বামী বিবেকানন্দকে বলেছিলেন যে শঙ্করাচার্য বলছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, আবার তার আগে ভগবান বুদ্ধ বলছেন যে এক, তিনি একের কথাই বলছেন না, এক বলে কিছু নেই, এই যে বহুত্ব দেখছি সেটি কেবল আছে, সেটি চলছে, সেটি স্রোত বইছে, এই বহুত্বটাই সত্য, এক বলে কিছু নেই। আপনার দর্শনটি কি? স্বামী বিবেকানন্দ তখন খুব সুন্দর করে বলছেন যে আমি এবং পরমহংস দেব, অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণ দেব, তার ভাষাতেই বলিস, স্বামী বিবেকানন্দ বলছেন, রামকৃষ্ণ পরমহংস and I have done is to show that the one and the many are the same reality, seen have different level of spiritual realization। যে এটা মারাত্মক রূপে একটি সত্য। কি সত্য না, এই যে ভগবান বুদ্ধ বলছেন এক বলে কিছু নেই, ওই বহুত্ব যা দেখছি সেটি সত্য। শঙ্করাচার্য বলছেন যে একই সত্য, জগৎ যা কিছু বহু দেখছি সেটা মিথ্যা। আমি এবং পরমহংসদেব এটি জগতে প্রচার করতে চাইছি যে কিরকম না, আমাদের যে স্পিরিচুয়াল রিয়েলাইজেশন ডিফারেন্ট অফ লেভেল, আমরা যে যে স্তরে রয়েছি সেই স্তর থেকে আমরা আমাদের অনুভূতির জায়গাটা এইরূপ ভাবে দৃঢ়ভাবে ধরে নিয়েছি। এক কি না, এক হচ্ছে ভগবান, ব্রহ্ম, আত্মা, যাই বলি না কেন, আর বহু কিনা এই জগতে যা কিছু দেখছি, যা কিছু দৃশ্যমান, সেটি হচ্ছে বহু। ঠাকুর সেখানেই এক জায়গায় বলছেন যে বিভিন্ন স্তরে যে যে স্তরে রয়েছে সেই সেই স্তর থেকে তার উপলব্ধির দিকটিকে নির্দেশ করছেন। কিরকম না, বলছেন যে হাতি কেমন দেখতে না, হাতি, কিছু অন্ধ মানুষ গিয়ে হাতিকে দর্শন করছে, বলছে কেউ পাটিকে ধরেছে, তো তার কাছে হাতি কিরকম না, খামের মতো। কেউ হয়তো কানটিকে হাতি স্পর্শ করেছে, সে তখন কি বলছে, হাতি কিরকম না, হাতি কুলোর মতো। কেউ হয়তো লেজটাকে স্পর্শ করেছে, হাতি কিরকম না, হাতি তার দড়ির মতো। যে যেমন ভাবে সেই রিয়েলাইজ করছে, সে সেইভাবে এক্সপ্লেন করছে হাতিকে। আবার ঠাকুর বলছেন যে দেখো, এই জগতে ব্রহ্ম আর শক্তি অভেদ, যারই নিত্য তারই লীলা। ব্রহ্ম আর শক্তি অভেদ, যারই নিত্য তারই লীলা। এখন স্বামী বিবেকানন্দ বলছেন যে দেখো, এই যে আমরা জানছি যে ওই একই সত্য এই বহুরূপে প্রতিভাত,
যাকে আমরা ওই এক বলে জানছি, এক সত্য বলে বিশ্বাস করছি, উপলব্ধি করছি, সেই একই সত্য সমস্ত কিছুর মধ্যে প্রতিভাত হয়ে রয়েছে। এই যে এমন এক দর্শনের আলোচনা কেন হচ্ছে, আমি আসছি কেন এই দর্শনটি দিয়ে শুরু করলাম সেটি আমি এক্সপ্লেন করব। স্বামী বিবেকানন্দ বলছেন যে কেবলমাত্র এটি জানলে চলবে না, কি করতে হবে না, এটি জীবনের প্রতিটি কাজে তার প্রকাশ ঘটানো, এটি হচ্ছে প্রধান কাজ। প্রতিটি কাজে এর প্রকাশ ঘটানো। সিস্টার নিবেদিতা বলছেন জীবনে যা কিছু করেছো বা জীবনে যা কিছু যা করছে, যে যা কিছু করছে সেটি সবই ব্রহ্ম, সবই ব্রহ্ম। কিরকম? এখন মনে হতে পারে যে আচ্ছা, যে শিশুটি খেলছে সে ওই একই ব্রহ্মের উপাসনা করছে, গৃহিণী রান্নাঘরে রান্না করছে, সে ওই একই উপাসনা করছে, টিচার ক্লাসরুমে পড়াতে যাচ্ছে, সেও ওই একই উপাসনা করছে। কিরকম না, দেবতা পূজারী হয়ে, গৃহিণী রান্নাঘরে, শিশু খেলার মাঠে, ছাত্র হয়ে পড়াশোনার ঘরে, সেই একই কাজ তার সেটিকেই উপাসনা হয়ে যাচ্ছে, সেটি তার ব্রহ্মের দিকে উপলব্ধির স্তরে পৌঁছাচ্ছে। কি করে পৌঁছাচ্ছে? এখন আমাদের মনে হতে পারে এই যে অনন্ত শক্তির প্রকাশ কর্মক্ষেত্রে, যখন আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করব, অনন্ত শক্তির প্রকাশ মানে এরকম নয় যে বাইরে থেকে কোনো কিছু শক্তিকে জোর করে নিয়ে এসে একটা ট্যাবলেট খেয়ে নিলাম আর প্রচুর শক্তিবান হয়ে গেলাম, এমনটা নয়। শক্তি আমার আপনার ভিতরেই রয়েছে, সেই অনন্তই শক্তি রয়েছে। আমরা সেটাকে বুঝতে পারছি না যে আমার ভিতর সেই শক্তি রয়েছে। স্বামী বিবেকানন্দ বলছেন, হোয়াট এভার ইউ থিঙ্ক দ্যাট ইউ উইল বি, ইফ ইউ থিঙ্ক ইউর সেলফ উইক, উইক ইউ উইল বি, ইফ ইউ থিঙ্ক ইউর সেলফ স্ট্রং, স্ট্রং ইউ উইল বি। যদি আমরা আমাদেরকে ভুলে গিয়েছি, আমাদের স্বরূপত আমরা কি, আমরা যেহেতু ভুলে গিয়েছি, সেই জন্য স্বামী বিবেকানন্দ বারবার করে সেই শিকাগো বক্তৃতায় গিয়ে শোনাচ্ছেন, শ্রীণন্ত বিশ্ব অমৃতস্য পুত্রাহা, তোমরা শোনো, তোমরাই সেই অমৃতের পুত্র, তোমরা ভুলে গিয়েছো। আই ধামানি দিব্যানি তেস্তু বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্য বর্ণম তমস পরস্তাৎ তমেব বিদিত্বা অতিমৃত্যু মেতি নান্য পন্থা বিদ্যতে। শোনো শোনো অমৃতের পুত্রগণ, শোনো শোনো দিব্য ধাম নিবাসীগণ, আমি তোমাদের এমন এক পথের কথা শোনাতে এসেছি, আমি তোমাদের এমন এক পথের কথা জানাবো, অনুসরণ করলে তোমরাও মুক্তি লাভ করবে, এছাড়া অন্য কোনো পন্থা নেই, পথ নেই, নান্য পন্থা বিদ্যতে নাই। সেই পথ কি? সেই পথ হচ্ছে নিজেকে আত্মস্বরূপ চিন্তা করা, নিজেকে আত্মস্বরূপ ভাবা। এখন অনন্ত শক্তির প্রকাশ, এই প্রকাশটি হবে কি করে না, বলা হচ্ছে কিন্নম রোদসি তৈ সর্বশক্তি আমন্ত্রয়স্য ভগবান ভগবৎ স্বরূপাম ত্রৈলোক্যমেতদ অখিলম তব পাদমূলে আত্মৈব হি প্রভবতে না জর কদাচিৎ। এর বাংলা তর্জমা করলে এরকম হয়, ওহে সখা কাঁদছো কেন, তোমার মধ্যে সেই শক্তি রয়েছে। অমন্ত্রস্য ভগবান ভগবৎ স্বরূপম, ভগবান সম্পূর্ণ রূপে স্বরূপত তুমি সেই হয়ে রয়েছো, তুমি ভুলে গিয়েছো। তুমি তোমার অন্তরস্থিত সেই শক্তির উদ্বোধন করো। সেই অন্তরস্থ শক্তির তুমি উদ্বোধন করতে পারবে। কি করে উদ্বোধন করতে পারবে? বলছে উঠো জাগো মুসাফির ঘোড়া ভাই আর রেন কাহা আর সোবত হই, जो सोबत হই সো খোবত হই, जो জাগত হই সো পাবত হই। কত সুন্দর করে তুলসীদাস তার দোহাতে এই কথা বলছেন। কি করে সেই উদ্বোধন করব, সেই শক্তিকে আমরা জাগাবো? আমরা যেমন দিনের শুরুর সময় ঘুম থেকে জেগে উঠি সেইভাবে? এমনটা নয়। বলছে উঠো জাগো মুসাফির ভোরা ভাই, ওঠো মুসাফির, ভোর হয়েছে, তুমি এবার উঠে পড়ো। এই ভোর কি ভোর হওয়া না, আত্মজাগরণের জন্য যে আমাদের উষাকাল এসে পৌঁছেছে, সেই ভোরের কথা বলা হয়েছে। বলছে ওরে পথিক ওঠো জাগো ভোর হয়েছে, আর রেন কাহা,
আর সোবাথই, আর রাত কোথায়? তুমি যে শুয়ে আছো, তোমায় বারবার করে শোনানো হচ্ছে যে তুমি দেহ নয়, মন নয়, তুমি হচ্ছ শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ আত্মা। তুমি নিজেকে ভুল বশত তুমি নিজেকে দেহ ভাবছো, তাই তুমি মনে করছো যে তোমার ভেতর সেই শক্তি নাই, তুমি শক্তিহীন হয়ে পড়েছো। তুমি যদি মনে করো যে আমি সেই অনন্ত শক্তির অধিকারী, তাহলে তুমি সেই মুহূর্তে অনন্ত শক্তিকে আয়ত্ত করতে পারবে। বলছে জো সোবাথই, জো খবাথই, যে শুয়ে আছে, যে এখনো শুয়ে আছে, তার সব খোয়া গেছে। সো খোবাথই, খোয়া গেছে। জাগাত হই সো পাবাত হই, যে জেগে আছে সে সমস্ত কিছু পাবার জন্য, পরিত্রাণ পাবার জন্য সচেষ্ট হয়েছে বা হবে। এই কথা বারবার করে শোনানো হচ্ছে যে তোমার ভিতর যে অনন্ত শক্তি নিহিত রয়েছে, সেই অনন্ত শক্তিকে জাগানো, সেই অনন্ত শক্তির প্রকাশ ঘটানো। এমনটা নয় যে কর্মক্ষেত্রে অনন্ত শক্তির প্রকাশ, আমি কাজ করতে গেলাম, সে যে কোনো কাজই হোক, সে ওই বললাম শিশু হয়ে পড়াশোনার ঘরে, প্লেয়ার হয়ে খেলার মাঠে, দেবতা পূজারী আর দেবতা হয়ে, গৃহিণী রান্নাঘরে, যে যে কাজেই আছে না কেন, যে যে কাজেই থাকুক না কেন, সেই কাজের মধ্যেই ব্রহ্মের উপাসনা। এমনটা নয় যে আমরা ঠাকুর ঘরে গেলাম, এমনটা নয় আমরা যখন ফুল বেলপাতা চন্দন নিয়ে নাড়াচাড়া করলাম তখনই কেবলমাত্র আমাদের উপাসনার নির্দিষ্ট রূপে উপাসনার কাজ হলো, আর বাকি যা কিছু কাজ করছি সেটা উপাসনা নয়, এমনটা হতে পারে না। সেই একই শক্তি, সেই একই ব্রহ্ম সমস্ত কিছুর মধ্যে প্রকাশিত। সেই জন্য ঠাকুর বলছেন শক্তি আর ব্রহ্ম অভেদ, যারই নিত্য তারই লীলা। বোঝানোর জন্য ঠাকুর এই রূপ ভাবে বলছেন যে, স্বামীজি তার উত্তরে লিখছেন যে মহা হুঙ্কারের সহিত কার্য আরম্ভ করে দাও। এই কাজ কি? যে যে কাজে আছে কার্য আরম্ভ করে দাও। ভয় কি? ভয় পাবার কোনো প্রয়োজন নেই। আমি শক্তিহীন বলে আমরা ভয় পাচ্ছি। যেই মুহূর্তে আমাদের মধ্যে সেই অনন্ত শক্তির প্রকাশ ঘটবে, প্রকাশ কিরকম ভাবে ঘটবে? যে বাইরে থেকে কেউ এসে সুন্দর করে একেবারে প্রকাশ ঘটিয়ে দিলে এরকমটা নয়। আমার তোমার আমার আপনার মধ্যেই সেই অনন্ত শক্তি রয়েছে। সেই অনন্ত শক্তিকে জাগানোই হচ্ছে আমাদের কাজ। কিরকম না, এখানে যেহেতু যুব পাঠচক্র, তারা সকলেই ছাত্র, তো স্টুডেন্ট, এই কথাটিকে যদি আমরা ভাগ করে নিই, যদি আমরা প্রতিটা ওয়ার্ডকে তার মানে বার করি, তাহলে দেখতে পাবো STUDENT কথাটিকে পূজনীয় স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজ খুব সুন্দর করে এটিকে ভাগ করছেন। বলছেন সেলফ এস্টিম প্রথম হচ্ছে যে আমরা প্রথমেই আমাদের কোয়ালিটি কি হতে হবে স্টুডেন্টের, না আমরা মনে হতে পারে অনেক তো বড় হয়ে গিয়েছি, তাহলে আর এখন আর স্টুডেন্ট, তো স্টুডেন্টদের জন্য বলা হচ্ছে, এটা স্টুডেন্টরাই শুনবে না। বলা হচ্ছে যে ঠাকুর বলছেন যাবৎ বাঁচি তাবৎ শিখি। যাবৎ বাঁচি তাবৎ শিখি যদি হয়, তাহলে আমরা সারা জীবনের জন্য ছাত্র, সবার আমি ছাত্র। সেই কত সুন্দর কবিতা, আকাশ আমায় মন্ত্র দিল উদার হতে ভাইরে। এইরূপ ভাবে যদি আমরা সকলের কাছে শিক্ষা নিতে শুরু করি, সময় অল্প, আমাকে ছেড়ে ছেড়ে যেতে হচ্ছে। বলছেন সেলফ এস্টিমড, আত্মশ্রদ্ধাশীল হতে হবে আমাদের। যদি প্রতিটি কাজ, এই কর্মক্ষেত্রে আমাদের যদি শ্রদ্ধা না থাকে, কিরকম? স্বামীজি সেই জন্য বারবার করে বলতেন ইয়ংদের যে তোমরা কি করবে না, নচিকেতার চরিত্র পড়বে। সেই নচিকেতার চরিত্র পড়লে দেখা যাবে নচিকেতার পিতা যখন সেই যজ্ঞ করছে, যজ্ঞের প্রতি তার শ্রদ্ধা নেই। যত খারাপ জিনিস, খারাপ গাভী, সেইগুলিকে দান করছেন, নচিকেতার মধ্যে কিন্তু সেই শ্রদ্ধা রয়েছে। সেই শ্রদ্ধা বান নচিকেতা যখন তার পিতাকে বলছেন, এই ঘটনা এত ডিটেলস বলার এখন সময় নেই, তোমরা পড়ে দেখবে। মেন যে কথাটি, দা সম্পন্ন হওয়া। স্বামীজি বারবার করে বলতেন যে নচিকেতার চরিত্রকে অবলম্বন করা। নচিকেতার চরিত্র অবলম্বন কেন করব না, শ্রদ্ধা সম্পন্ন হবো বলে। টি ফর ট্রুথফুল, সত্যবাদী হওয়া, সত্যবাদী হওয়া।
আমরা যেন কোনো কিছুর বিনিময়ে মিথ্যা কথা না বলি। স্বামীজি বারবার করে বলছেন সত্যের জন্য সবকিছু ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। তারপরে হচ্ছে STU, ইউ ফর হচ্ছে আনসেলফিশ, নিঃস্বার্থপর হতে হবে। আমরা খালি কেবলমাত্র স্বার্থ স্বার্থ সদা এই রব কেতা কোথা শান্তির আকার, স্বামীজি সখার প্রতি কবিতায় লিখছেন। নিঃস্বার্থপরতা হতে হবে অপরের জন্য। আমরা কেন বাঁচবো না, বলা হচ্ছে দে অ্যালোন লিভস হু লিভস ফর আদার্স। আমরা অপরের জন্য বাঁচবো, যারা শুধু মরে নাহি দেয় প্রাণ, কেহ কহু তাহাদের করেনি সম্মান। আমরা যদি এতটুকু বাঁচি তাহলে যেন অপরের জন্য বাঁচতে পারি, তাহলেই আমরা নিঃস্বার্থপর হতে পারবো। গত বছর এই সময় এই কালিয়াগঞ্জ কলেজে আমাকে ডাকা হয়েছিল, তখন ওখানে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম নিঃস্বার্থপরতার। যে ইউএসএ তে, আশা করি তোমাদের প্রত্যেকের মনে আছে, শুধু ছোট করে বলে যাই, ইউএসএ তে এরকম একজন প্রফেসর, তিনি প্রাইভেট টিউশন পড়ান। তিনি হঠাৎ ঠিক করলেন যে ছাত্রদের নিয়ে কোথায় যাবেন না, একটা সানডে মুভি দেখতে যাবেন। খুব ভালো কথা, মুভি টুভি দেখে এলেন। গল্পটি বলেছিলেন পূজনীয় স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ, এখন বর্তমানে ইউএসএ তে আছে। উনি বলছেন গল্পটি এরকম, মুভি দেখে আসার পরে সেই টিচার তখন স্টুডেন্টদের বলছেন যে তোমাদের কেমন লাগলো এই মুভিটি দেখে, তোমরা নাম্বার দাও। কিরকম নাম্বার না, হচ্ছে ওই আউট অফ 10 মার্কস দেওয়া হলো। মোটামুটি সকলেই নাম্বার দিল, হাইয়েস্ট নাম্বার উঠেছিল 8। আবার নেক্সট সানডে একটা স্লাম এরিয়াতে নিয়ে গিয়ে ওখানে একটু ডিস্ট্রিবিউশন করা হলো, রিলিফ করা হলো। সেখানে ফিরে এসে আবার বলা হচ্ছে তোমরা একটা মার্কস দাও, আউট অফ 10 কত হবে না, দেখা গেল 10 আউট অফ 10 একদম মার্কস উঠে গেল, ফুল মার্কস উঠে গেল, মিটে গেল ঘটনা। তারপরে আবার 6 মাস কেটে গেল, পড়াশোনা চলছে। 6 মাস বাদে টিচার তখন আবার বলছেন যে আমরা 6 মাস আগে একটা রবিবার সিনেমা দেখতে গেছিলাম, সেই সিনেমার কথা মনে রেখে এখন তোমাদের কিরকম আনন্দ হচ্ছে, মার্কস দাও। কত না, আউট অফ 10 মার্কস দাও। 10-এর মধ্যে কত না, খুব বেশি হয়ে উঠলো 4। কেউ কেউ বলছে আমরা তো ভুলেই গেছি সিনেমাটা কি গল্প নিয়েছিল। বলছে তারপরেই টিচার বলছেন যে দেখো, আমরা তারপরে রবিবার একটা রিলিফ করেছিলাম স্লাম এরিয়াতে গিয়ে, সেটার কথা মনে রেখে এখন তোমার কিরকম আনন্দ হচ্ছে, তুমি একটা মার্কস দাও। দেখা গেল যে সেই মুহূর্তেও 10 আউট অফ 10 মার্কস উঠলো। যে নিঃস্বার্থপরতার কত গুরুত্ব। যদি আমরা একটু নিঃস্বার্থপর হয়ে কাজ করতে পারি, তাহলে ওই আমি বা আমার কোথায় তখন, ঈশ্বর মানব তুমি পরিজন, সকলেতে আমি আমাতে সকল, আনন্দ 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 কেবল। স্বামীজি সন্ন্যাসীর গীতি কবিতায় এই কথা লিখছেন, আমি বা আমার কোথায় তখন, তখন কেবলমাত্রই আমি, আমার জন্য এই ভাবটি থাকবে না। এই হচ্ছে আনসেলফিশ, STU। তারপর হচ্ছে D, ডিলিজেন্ট, পরিশ্রমী হতে হবে। যদি আমরা পরিশ্রমী না হই, কর্মঠ যদি না হয়, স্বামীজি কি বলছেন যে আমি চাই দেখি তোরা খেটে খেটে মরে যা। এই হচ্ছে আমাদের ভাব হতে হবে, যে রেস্ট আফটার ডেথ। স্বামীজি বলছেন না যে যদি বিশ্রাম নিতে হয় তাহলে মৃত্যুর পরে বিশ্রাম, এর আগে কোনো বিশ্রাম নেই। কাজ করতে করতে স্বামীজি বলছেন মরে যেতে। স্বামীজির কাজ এইরূপ পরিশ্রমী হতে হবে। আর পরিশ্রমী হবার উদ্দেশ্য কি না, কাজটা কার করছি, স্বামীজির কাজ করছি, তার কাজ করছি। ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ হয়ে যাবে তখন, ওই কাজটি তখন উপাসনা। ছাত্রানাং অধ্যয়নং তপ, ছাত্রাবস্থায় ওই অধ্যয়ন করাটাই হচ্ছে তপস্যা, ওইটাই উপাসনা। শিক্ষক মশাই যখন ক্লাসরুমে পড়াতে যাচ্ছেন তখন ওটি তার উপাসনা। গৃহিণী যখন রান্নাঘরে রান্না করছেন ওটি তার উপাসনা। শুধু আমাদের ভাবের পরিবর্তনটি করে নিতে হবে, তখনই আমাদের এই অনন্ত শক্তির প্রকাশ কর্মক্ষেত্রের মধ্যে পরিস্ফুট হবে। তারপরে কি বলা হচ্ছে না, ডি হলো, তারপরে STUDENT, ই ফর হচ্ছে এনথুসিয়াস্টিক, উৎসাহী হতে হবে। আমাদের মধ্যে সব থেকে অভাব হচ্ছে আমরা উৎসাহ প্রবণ নই। অপরেরা করছে করুক, আমার কি করার আছে, আমি তো বেশ মজায় আছি, আমি তো বেশ আনন্দে আছি, আমার তো এইসব করার কোনো প্রয়োজন নেই। উৎসাহ প্রবণ নই। এন ফর নোবেল, মহৎ হতে হবে।
এমন একটা উচ্চ আদর্শী জীবন যাপন করতে হবে যে উচ্চ আদর্শের থেকে এতটুকু নিচে নামা যাবে না। তারপরে হচ্ছে পি হচ্ছে টাইম কনসাস, সময় সচেতন হতে হবে। আমার তো এইসব হয়তো বলেছিলাম, ছোট করে খালি বলে দিই, টাইম সচেতন নিয়ে আমরা কেউ সময় সচেতন নই। আমরা মনে করি ওই যখন যা হচ্ছে হবে। বলা হয় যখনকার যা তখন করব, যখনকার যেটা তখন করব। খেলার সময় পড়ার কথা ভাববো না, পড়ার সময় খেলার কথা ভাববো না। পূজনীয় স্বামী নির্বেদানন্দজি মহারাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খুব খবর টবর দেখতেন। রাজা মহারাজের চেলা একজন প্রশ্ন করছেন যে মহারাজ আপনি সারাদিন দেখছি আপনি এই নিউজ দেখে যাচ্ছেন, তো আপনার জব ধ্যানের কোনো সমস্যা হয় না? তখন মহারাজ উত্তর দিচ্ছেন, আমি জবের সময় এই নিউজের কথা ভাবি না, নিউজের সময় জবের কথা ভাবি না। এই হচ্ছে যখনকার যেটা তখন করতে হবে। আর টাইম কনসাস, টাইম ম্যানেজমেন্ট নিয়ে খুব সুন্দরভাবে 4টে ভাগের কথা বলেছিলাম গত বছর, বলে দিই। আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, ফার্স্ট কন্ডিশন আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট। সেকেন্ড কন্ডিশন আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট। থার্ড কন্ডিশন নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট। আর ফোর্থ কন্ডিশন হচ্ছে নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট। কিরকম জাস্ট ছোট ছোট এক্সাম্পল দিয়ে দিই। বলা হচ্ছে যে বন্ধু শরীর খারাপ করেছে, এটি কি আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট। এটা পরে করব বলে রেখে দিলে হবে না, এখনই করতে হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমাকে এই কাজটি এখনই সমাধান করে দিতে হবে। যে কোনো কাজে থাকি না কেন কাজটি ফেলে আমাকে ছুটতে হবে। আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট। কিরকম, একটা ফোন বাজছে, ফোনটা যদি মনে করি আমি কালকে ধরবো, হবে না, ফোনটা এখনই ধরতে হবে, আর্জেন্ট কিন্তু বাট নট ইম্পর্টেন্ট। অনেক সময় ফোনগুলো আসে, একটাও ইম্পর্টেন্ট কল নয়, ওই হাই হ্যালো বাই করতে করতে আমাদের সময় চলে যায়। সেই জন্য বলা হচ্ছে আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট। নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট, পিএনপিসি করা, সিনেমা দেখা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, কোনো দরকার নেই হয়তো, এগুলো আর্জেন্টও নয় ইম্পর্টেন্টও নয়, নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট। আর কি না হচ্ছে নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট। এটি সব থেকে গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা সব থেকে অবহেলা করি। কিরকম, ছাত্রদের ক্ষেত্রে পড়াশোনা, সাধুদের ক্ষেত্রে সাধন ভজন মেডিটেশন, যাই বলি না কেন সেটি হচ্ছে নট আর্জেন্ট, এক্ষুনি করতে হবে না। কেউ বলেনি যে এক্ষুনি করতে হবে, কিন্তু যদি করি বাট ইম্পর্টেন্ট, এটার গুরুত্ব আছে। এই গুরুত্ব আছে বলেই আমরা এটিকে সব থেকে বেশি অবহেলা করি। যদি অবহেলা না করি তাহলে কি হবে না, এই টাইম কনসাস, আমরা যত টাইম কনসাস হব, টাইম ম্যানেজমেন্ট করতে শিখবো, তত বেশি করে আমরা আত্মসচেতন হব, সেলফ কনসাস হব। যখনই আমরা সেলফ কনসাস হব তখনই আমরা কি হবে না, ওই আমাদের আত্মশক্তি জাগ্রত ঘটবে। আত্মশক্তির জাগ্রত ঘটলেই প্রতিটি কর্মক্ষেত্রে অনন্ত শক্তির প্রকাশ ঘটবে। ওই দর্শন থেকে আমি এতক্ষণে নিয়ে আসলাম যে প্রতিটি কাজ যা যা আমি বললাম, দেখুন, আত্মশ্রদ্ধা, সত্যবাদী হওয়া, নিঃস্বার্থপরতা, পরিশ্রমী, এগুলি একটাও বাইরে থেকে হবে না, এগুলি সব আমাদের ভিতরে রয়েছে। এইগুলিকে শুধু ম্যানিফেস্ট করতে হবে, আর কোনো কিছুর প্রয়োজন নেই। সব থেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে টাইম কনসাস। আমরা যদি সময়ের কাজটি সময় করতে পারি তাহলে আমরাও যে কোনো কাজে সিদ্ধি লাভ করতে পারবো। বলা হচ্ছে এই যে আমি বললাম যাবৎ বাঁচি তাবৎ শিখি, যারা বড়রা আছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে পাত্রে ত্যাগী, গুণে রাগী, সংবিভাগী চাবন্ধুসু, শাস্ত্রে বোদ্ধা, রণে যোদ্ধা, পুরুষ পঞ্চলক্ষণম। কবিতা আকারে বলা হচ্ছে পাত্রে দান, গুণে অনুরাগ, বন্ধু মাঝে বিষয় বিভাগ, শাস্ত্রে বোদ্ধা, রণে যোদ্ধা, বীর পুরুষ লক্ষ্য পঞ্চ যেন স্থির। 5টা গুণ যদি আমাদের থেকে থাকে তাহলে আমরা সেই অনন্ত শক্তির প্রকাশ আমাদের মধ্যে একেবারে দৃঢ়ভাবে প্রকাশিত হবে। এই হচ্ছে যাবৎ বাঁচি তাবৎ শিখি। আমরা চিরন্তন, চিরকালীন, চিরজীবন যেন এই ছাত্র অবস্থায় স্টুডেন্ট কথাটি যেন মনে রাখতে পারি। এইগুলির যদি অনন্ত শক্তির প্রকাশ ঘটে তখনই কি হবে
না তখনই আমাদের মধ্যে চরিত্র গঠন হবে, এবং সেই চরিত্র গঠনের মধ্যে চারিত্রিক দৃঢ়তা আসবে। স্বামী বিবেকানন্দ বলছেন টাকায় কিছু হয় না, নামেও কিছু হয় না, যশেও কিছু হয় না, তাহলে কি হয়? ভালোবাসায় সব হয়, ভালোবাসায় সব হয়। তারপরের লাইনেই বলছেন চরিত্রই বাধা বিঘ্ন রূপ প্রাচীরের মধ্য দিয়া পথ করিয়া লইতে পারি। চরিত্রই বাধা বিঘ্ন প্রাচীরের মধ্যে দিয়া পথ করিয়া লইতে পারে। তাহলে এই যে ক্যারেক্টার আমাদের কি করে না, বলা হচ্ছে যে যেমন আমরা চিন্তা করব তেমন আমাদের মুখের ভাষা হবে, যেমন আমাদের মুখের ভাষা হবে তেমন আমরা কাজ করব, যেমন আমরা কাজ করব তেমন আমাদের চরিত্র তৈরি হবে, যেমন আমরা চরিত্র তৈরি হবে তেমন আমাদের ভাগ্য হবে। হ্যাঁ, কত সুন্দর করে বলা হচ্ছে যে ওয়াচ ইওর থট, দে বিকাম ইওর ওয়ার্ডস, ওয়াচ ইওর ওয়ার্ডস, দে বিকাম ইওর অ্যাকশন, ওয়াচ ইওর অ্যাকশন, দে বিকাম ইওর হ্যাবিট, ওয়াচ ইওর হ্যাবিট, দে বিকাম ইওর ক্যারেক্টার, ওয়াচ ইওর ক্যারেক্টার, দে বিকাম ইওর ডেস্টিনি। তাহলে আমরা যদি সুচিন্তা করি তাহলে আমাদের সুকথা হবে, সুকথা বললে আমাদের হাত দিয়ে সুকাজ হবে, সুকাজ করলে আমাদের সু অভ্যাস তৈরি হবে, সু অভ্যাস তৈরি হলে আমাদের সৎ চরিত্র তৈরি হবে, সৎ চরিত্র তৈরি হলে আমরা সৌভাগ্যের অধিকারিণী হব। আবার ঠিক উল্টো দিক দিয়ে বললে, কুচিন্তা করলে আমাদের কুকথা মুখ দিয়ে বেরোবে। হ্যাঁ, আমাদের আর এটা ডিটেলস বলার দরকার নেই। তো সেখানেও মহারাজ খুব সুন্দর করে ক্যারেক্টার শব্দটিকে ভাঙছেন। কিরকম না, বলছে সি ফর কারেজ। আমরা যদি সাহস যদি আমাদের না থাকে তাহলে কি হবে? আমরা সব সময়ের জন্য ভয়ে কম্পিত হব। স্বামী বিবেকানন্দ বলছেন সাহসে যে দুঃখ দৈন চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মৃত্যু রূপা তারই কাছে আসে। এই হচ্ছে সাহস। সাহসিকতার পরিচয় দিতে গিয়ে বলছেন প্রথম হচ্ছে চারিত্রিক দৃঢ়তা। চরিত্র তো গঠন হলো, কিন্তু সেই চারিত্রিক দৃঢ়তা থাকতে হবে। চারিত্রিক দৃঢ়তার ফার্স্ট কন্ডিশন হচ্ছে সাহসিকতা। আমি যদি সাহসিকতা না হই, ভীরুতা নিয়ে যদি জীবন যাপন করি তাহলে কি হবে না, আরো বেশি করে আমাদেরকে সকলে পদানত করবে। স্বামী বিবেকানন্দ নিজেই বলছেন যে সেই বারাণসী ধামে ঘুরতে গেছেন, বাদরেরা তাড়া করেছে, সবাই আপনারা এই ঘটনা জানেন। স্বামীজি যেই মুহূর্তে পিছন ফিরে দাঁড়ালেন, বানরেরা পলায়িত হয়ে গেল। ঠিক সেরকম বলছে যেই মুহূর্তে যেখান থেকে আমরা ভয় পাচ্ছি তার বিপক্ষে যদি সাহসের সঙ্গে দাঁড়াই তাহলে আমাদের সেই চারিত্রিক দৃঢ়তা তৈরি হবে। প্রথম কন্ডিশন হচ্ছে সাহসিকতা। তারপরে হচ্ছে এইচ সম্বন্ধে স্বামী বিবেকানন্দ তিনটে কথা বলেছেন। আমরা জানি এইচ ফর হেড, এইচ ফর হার্ট অ্যান্ড এইচ ফর হ্যান্ড। আমরা এই অপরের কথা প্রথমে কি করব? হৃদয় দিয়ে অনুভব করব। তারপরে সেই অনুভব করে তার যাতে কষ্ট দূর হয় তার জন্য আমরা মাথা দিয়ে চিন্তা করব, এবং সেই চিন্তা করবার জন্য কাজে বাস্তবায়িত করবার জন্য স্বামীজি বলছেন এই হ্যান্ড। বোঝা গেল? তাহলে হচ্ছে CH। তারপরে তার হচ্ছে অ্যাবস্টিনেন্স, বলছে সংযম। হ্যাঁ, অ্যাবস্টিনেন্স হচ্ছে সংযম। শ্রী মা সারদা দেবী বলছেন সংযমে মানুষ দেবতা হয়, সংযমে মানুষ দেবতা হয়। কিরকম না, আমাদের যখন যেটা মনে হলো তখন সেটা করলাম। কিরকম, আগের বার আমি ওই কলেজে গিয়ে বলেছিলাম যে আমরা বাঁচার জন্য খাই না খাবার জন্য বাঁচি। খুব মনে হলো ফুচকা খেয়ে নিলাম, তাহলে ফুচকা আমি খেলাম না ফুচকা আমায় খেলো, এরকম অবস্থা হবে। ঠিক আছে? তো সেই রকম যে আমাদের সব সময়ের জন্য মনে রাখতে হবে যে আমাদের সমস্ত কিছুতে সংযম যেন একেবারে ঠিক ঠিক থাকে। তারপরে হচ্ছে আর ফর রেগুলারিটি, নিয়মানুবর্তিতা। আমাদের যদি নিয়মানুবর্তিতা না থাকে সমস্ত জগতে যা অবস্থা হচ্ছে তা কিন্তু সমস্ত নিয়মের মধ্যে আবদ্ধ। এই যে চন্দ্র উঠছে, সূর্য উঠছে, সমস্ত দেখুন একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে। এই নিয়মানুবর্তিতা যদি না থাকে, এবার জাগতিক ক্ষেত্রে যদি চলে আসি তাহলে
ওই রেগুলারিটি যদি মেনটেন না হয়, আজকে করলাম আবার 10 দিন বাদে হবে, এমনটি করলে যদি আমাদের লক্ষ্য স্থির করতে হয়, আমি আসবো শেষ যেটি দিয়ে শেষ করব, আমাদের লক্ষ্য স্থিরতা, সেটি আমরা ওই রেগুলারিটি মেনটেন না করলে কখনোই করতে পারবো না। এটা আমরা সকলেই বুঝি যে একদিন স্কুল গেলাম আবার 10 দিন স্কুল গেলাম না, আমরা যেমন পড়া থেকে পিছিয়ে পড়বো, ঠিক সেরকম গানের ক্ষেত্রে একদিন রেওয়াজ করলাম 10 দিন রেওয়াজ করলাম না, তাহলে কখনোই আমরা সাফল্য লাভ করতে পারবো না। সেজন্য রেগুলারিটি মেনটেন করতে হবে। এ ফর অ্যালার্টনেস। আমরা যদি অ্যালার্ট না হই, তাহলে আমরা যদি সচেতন না হই, তাহলে আমরা কোনো কাজে সাফল্য লাভ করতে পারবো না। কত সুন্দর করে বলা হয়, অ্যালার্ট টুডে অ্যান্ড অ্যালাইভ টুমরো। আমরা যদি সচেতন হই, তাহলে আমরা ভবিষ্যতে আগামী দিনে খুব ভালো করে বাঁচতে পারবো। তো এই যে অবস্থা, আমাদের সব সময়ের জন্য সচেতন হতে হবে। আমরা যা কাজ করছি সেই কাজটি যেন আমরা সচেতনতার সঙ্গে করি, আমরা যেন সচেতনতার সঙ্গে কাজটি করি, যে কাজই করি না কেন। হচ্ছে এ ফর অ্যালার্টনেস। সি ফর হচ্ছে কোঅপারেশন, সহযোগিতা। আমরা যদি সহযোগিতা না করি একে অপরকে, মানুষ সমাজবদ্ধ জীব। সি ফর কোঅপারেশন। যে কেচিত দুঃখিতা লোকে তে কেচিত সুখিতা লোকে সর্বেতে অন্যে সুখেচ্ছা। কেবলমাত্র যদি আমার কথা ভাবি, তাহলে কি হবে না, কেবল আমি ভোগ করতে পারবো, আমার আনন্দ হবে, অপরের আনন্দ হবে না। কিন্তু যদি অপরের কথা ভাবি, তাহলে কি হবে না, আমি শুধু আনন্দ পাবো তাই নয়, আমার সঙ্গে অনেকে অনেকে আনন্দ পাবে। সেই জন্য ওই যেটি আগেও আমি বললাম, দে অ্যালন লিভস হু লিভস ফর আদার্স। যাহারা শুধু মরে নাহি দেয় প্রাণ, কেহ কভু তাহাদের করেনি সম্মান। এই হচ্ছে কোঅপারেশন। আমরা যদি সহযোগিতা করি, তাহলে আমরা চিরকালীন সকলের মনে স্থায়ী হয়ে থাকতে পারবো। তাহলে সি ফর কোঅপারেশন। টি ফর ট্রুথ, সত্যতা। এই যে আমরা বললাম আগের বাড়ি, আমরা স্টুডেন্টের কথাতে আলোচনা করে নিলাম যে ট্রুথফুল হতে হবে, সত্যবাদী হতে হবে, এটা নিয়ে আর ডিটেলস আলোচনা করছি না। ই ফর হচ্ছে এনকারেজ, উৎসাহ। আমরা এটা নিয়ে আলোচনা করলাম, আমরা উৎসাহ প্রবণ নই বলে আমাদের এই সমস্যা। আবার আর আসছে, আর ফর হচ্ছে রাইটিয়াসনেস, হচ্ছে ন্যায় পরায়ণতা। আমাদের এখন নৈতিকতার সংজ্ঞাটা বদলে গিয়েছে। নৈতিকতা মানে কি না, হচ্ছে বলা হয়, হ্যাঁ আমি শেষ করব, নৈতিকতা মানে হচ্ছে বলা হয় যে আগেকার অনৈতিকতা বলতে গিয়ে বলা হতো যে ঘুষ নেব অথচ কাজ করবো না, এটা হচ্ছে অনৈতিকতা। আর এখন হচ্ছে নৈতিকতার সংজ্ঞাটা পুরো বদলে গেছে, ঘুষ নেবো অথচ কাজ করে দেবো, এটা হচ্ছে নৈতিকতা। এরকম নৈতিকতার কথা বলা হচ্ছে না। তো এই ন্যায় পরায়ণতা যদি হয়, নৈতিকতা যদি আমাদের ঠিক ঠিক থাকে, তাহলে আমাদের কি হবে, প্রশ্নগুলো একটুখানি অন্য কেউ নোট করুন, আমি বলে দেবো পরে। নৈতিকতা যদি আমাদের ঠিক ঠিক থাকে, তাহলে আমাদের চারিত্রিক দৃঢ়তা আমাদের মধ্যে থাকবে। বোঝা গেল? তাহলে আমাদের চারিত্রিক দৃঢ়তা কি করে আসবে না, অনন্ত শক্তির প্রকাশ যদি আমাদের ঠিক ঠিক ঘটে, তাহলে ক্যারেক্টার, CHARACTER, আমরা ক্যারেক্টার শব্দটিকে ভাঙলাম। এইবার যেটি আমি শেষ করব, আমাদের হাতে সময় খুব অল্প, আমরা পিছন দিক থেকে শুরু করেছি। প্রথম হচ্ছে অনন্ত শক্তির প্রকাশ, তারপর অনন্ত শক্তির প্রকাশ যদি আমাদের মধ্যে ঠিক ঠিক ঘটে, তাহলে আমাদের চারিত্রিক দৃঢ়তা তৈরি হবে। চারিত্রিক দৃঢ়তা যদি আমাদের ঠিক ঠিক ভাবে আমাদের মধ্যে আয়ত্ত হয়ে যায়, তখনই আমরা আমাদের লক্ষ্যে স্থির থাকতে পারবো। আমরা লক্ষ্যে স্থির থাকতে পারি না। আমরা প্রত্যেকে রচনার খাতায় জীবনের লক্ষ্য কি রচনা লিখে দিয়ে চলে আসি, প্রচুর মার্কসও পাই, কিন্তু আমাদের পরবর্তী জীবনে দেখা যাবে সেই লক্ষ্যে আমরা প্রতিষ্ঠিত হতে পারি না। এই লক্ষ্য স্থির হওয়া নিয়ে একটি সত্য ঘটনা বলবো। বিখ্যাত মানুষ, আপনারা হয়তো সকলেই জানেন তার কথা, বিনায়ক লোহানী। পরিবার নামক একটি সংস্থা, স্বামীজির নামাঙ্কিত সংস্থা, ডায়মন্ড হারবারের কাছে। অবশ্যই আপনারা গিয়ে দেখে আসতে পারেন, বিনায়ক বাবুর সঙ্গে কথা বলে আসতে পারেন। তিনি IIT পাস করা, জোকা থেকে IIM পাস, IIM থেকে MBA করা। সেই বিনায়ক লোহানী, উনি কি করছেন না, যখন ওই IIM এ আছেন, তখন দেখছেন বাইরে কিছু অরফ্যান, ওই চাইল্ড লেবার, শিশু শ্রমিক, তারা চায়ের দোকানে কাজ করছে বা এরকম ঘুরে টুরে বেড়াচ্ছে, যাদের বাবা মা নেই। তাদের দেখে তার মনে কষ্ট হলো। তখন তিনি ঠিক করলেন যে তাদেরকে নিয়ে এসে তাদের ওনার ফ্ল্যাটে রাখবেন। শুধু ফ্ল্যাটে রাখা নয়, তারপরে তাদেরকে সমস্ত কিছু পড়াশোনা খরচ এবং তাদেরকে একেবারে দায়িত্ব নিয়ে মানুষ করতে শুরু করলেন। তখন থেকে তিনি এই পথ শুরু করেছেন। তিনি চাইলে কত বড় চাকরি করতে পারতেন, কিন্তু তা না করে
তিনি কি করলেন, ওই একটি পরিবার নামক স্বামীজির নামাঙ্কিত, তিনি স্বামীজির বই পড়তেন ছোট থেকে, পরিবার নামক সংস্থা, এখন তার আশ্রমে 500-র অধিক এরকম অরফ্যান রয়েছে, যাদেরকে তিনি এইভাবে সেবা করছেন, তাদেরকে এনে রেখেছেন, তাদের তিনি মা বাবা, তিনি করছেন। আর 5টা ওই অনাথ আশ্রম বা অরফ্যান হোমের মতো নয়, সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে গিয়ে দেখে আসতে পারেন। তো এই হচ্ছে লক্ষ্য স্থির করা। কখন সম্ভব? ওই চারিত্রিক দৃঢ়তা যদি থাকে, যে আমি যেটা করব, আমি যেটা মনে করেছি, সেটা জাগতিক ক্ষেত্রে হোক আধ্যাত্মিক ক্ষেত্রে হোক, সেই চারিত্রিক দৃঢ়তা যদি না থাকে তাহলে লক্ষ্য স্থির হবে না। কিরকম? তবে একটা কথা, লক্ষ্য আমাদের রিয়েলিস্টিক হতে হবে, আনরিয়েলিস্টিক আমাদের যেন এম না হয়, লক্ষ্য যেন না হয়। যদি আনরিয়েলিস্টিক হয় যে আমি এখন আমেরিকার প্রধানমন্ত্রী হবো, এটা তো আনরিয়েলিস্টিক। তো এরকম না, আমাদের যেন রিয়েলিস্টিক একেবারে লক্ষ্য ঠিক রাখতে হবে। এইবার বলা হচ্ছে যে আমাদের নিজস্ব যদি লক্ষ্য না থাকে তাহলে কি হবে না, বলছে তাহলে পথভ্রান্ত হবে, যে আমরা পথে বেরিয়েছি, আমাদের কোনো গন্তব্যস্থল জানা নেই। যদি জিজ্ঞেস করে টোটোয় উঠলেন, টোটো ওরা জিজ্ঞেস করছে যে আপনি কোথায় যাবেন, ওই সব টোটো যেদিকে চলছে চলুক। আমাদের সমস্যাটা হচ্ছে এই জায়গাটায়, আমরা মনে করছি সবাই যেটা করছে আমিও সেটা করি, আমি যে অন্য কিছু করতে পারি এটা আর আমরা ভাবতে পারি না, আমাদের ভাবতে শেখানো হয় না। কেন শেখানো হয় না? না, এই অনন্ত শক্তি বিকশিত নেই বলে, অনন্ত শক্তি প্রকাশিত নেই বলে। যদি অনন্ত শক্তি প্রকাশিত থাকে তখন আমরা বুঝতে পারবো যে আমরা ডিফারেন্ট ওয়েতে ভাবতে পারি, আমরাই পারি, উপরেরা যা পারে না তাও আমরা করতে পারি। এই ভাবনা তখনই আমাদের মধ্যে আসবে যখন আমাদের মধ্যে সেই অনন্ত শক্তি প্রকাশ ঘটবে। অনন্ত শক্তি প্রকাশের মধ্যে দিয়ে চারিত্রিক দৃঢ়তা আসবে, চারিত্রিক দৃঢ়তার মধ্যে দিয়ে আমাদের লক্ষ্য স্থির হবে। আজকে আমি এখানেই শেষ করলাম। নমস্কার। কারোর কিছু প্রশ্ন থাকলে বলবেন। অসংখ্য ধন্যবাদ ব্রহ্মচারী অমিত মহারাজ জিকে। আমাদের স্টুডেন্টদের কাছ থেকে প্রশ্ন আসতে শুরু হয়েছে। আপনি খুব সুন্দরভাবে আপনার বক্তব্যের বিষয়কে তুলে ধরেছেন আমাদের ছাত্রছাত্রীদের কাছে। প্রথম প্রশ্ন করেছে প্রশান্ত বর্মন, আমাদেরই কলেজের ছাত্র, 3rd সেমিস্টারের ছাত্র। সে আপনাকে প্রশ্ন করছে, দৈনন্দিন জীবনে এমন কি কি কাজে বা কোন কোন কাজগুলিতে নিজেকে যুক্ত রাখলে নিজের এই সুপ্ত শক্তিকে সজাগ রেখে সর্বদা ভালোর পথে, শান্তির পথে চলতে পারবো? যদি একটু সংক্ষেপে বলেন। শুধু কি পাঠচক্রের মধ্যে নিজেকে যুক্ত রাখলে এটি জানা যাবে? হ্যাঁ, প্রশান্তর প্রশ্ন, তাই তো এটি? প্রশান্ত, হ্যাঁ মহারাজ। হ্যাঁ ঠিক ঠিক, তোমাকে যেটা বলার বা প্রশ্নটি হয়তো সকলের হয়েই যদি আসে তাহলে একটু ছোট করে খালি বলে দিই। ঠিক করে দিতে পারে না বাবা, নিজের রুটিনটা নিজেকে ঠিক করতে হয়। হ্যাঁ, আমিও তোমার মতো অবস্থায় যখন এরকম মহারাজদের এক সময় প্রশ্ন করেছিলাম, মহারাজরা বলেছিলেন নিজের রুটিনটা নিজে ঠিক করে নিতে হয়। নিজের রুটিনটা নিজে করে নেবে, এবং ওই যেটি বলা হলো, রুটিনে যেটি থাকুক না কেন, যে কাজ রুটিন বা কাজ নির্দিষ্ট করবে, সেই যে কাজই করো না কেন সেই কাজের মধ্যে যেন ওই উপাসনাটা যুক্ত হয়ে থাকে। যদি উপাসনাটা যুক্ত না হয়ে থাকে, যদি সেটাকে শুধুমাত্র কাজ ভাবো, তাহলে সেটা কাজ হবে, ওই ওয়ার্ক এন্ড ওয়ার্শিপ হবে। যখন তুমি ওই কাজটিকেই তুমি মনে করবে না এই কাজটা আমি কেন করছি, ছাত্রানাং অধ্যয়নাং তপ, ছাত্র অবস্থায় আমি যখন পড়াশোনা করছি, সেই পড়াশোনাটা কেন করছি না, ওটাই আমার তপস্যা। আমি কেন করছি? স্বামীজি খুশি হবেন বলে। স্বামীজি বলছেন না যে সাধু হতে এসেছে, স্বামীজির কাছে জয়েন করতে এসেছে বেলুর মাঠে, স্বামীজি তখন বলছে আগে যাও গ্রাজুয়েশনটা কমপ্লিট করে এসো। হ্যাঁ, কেন বলছেন না ওইটার প্রয়োজন আছে। তাহলে আমরা কেন করব পড়াশোনাটা? স্বামীজিকে খুশি করবার জন্য। তাহলে যে কোনো কাজ করি না কেন, সকালবেলা উঠে বাবা মাকে সেবা করি, সকালবেলা উঠে বাবাকে সাহায্য করি, সকালবেলা উঠে মাকে সাহায্য করি, বা কোনো বন্ধুকে সাহায্য করি, কেন করছি? তার পিছনের কারণটা হচ্ছে স্বামীজিকে খুশি করবার জন্য। যেই মুহূর্তে স্বামীজিকে খুশি করবার জন্য, ঠাকুরমা স্বামীজিকে খুশি করবার জন্য আমাদের যেই মুহূর্তে কাজগুলি হবে, সেই কাজগুলি উপাসনা হবে। আর ওই যে বলছে পাঠচক্রে যুক্ত থেকে, পাঠচক্রে যুক্ত তো অবশ্যই থাকবে। পাঠচক্রে যুক্ত থাকার কারণ হচ্ছে এই পাঠচক্রে যুক্ত থেকে তুমি এগুলো জানতে পারলে। এইবার এই ইমপ্লিমেন্টটা করতে হবে তোমার দৈনন্দিন জীবনের কাজে, সেটা যে কোনো কাজই হোক না কেন।
রুটিনটা কেউ ঠিক করে দিতে পারে না, রুটিনটা তোমাকেই ঠিক করতে হবে এবং সেই রুটিন অনুযায়ী কাজ স্বামীজিকে খুশি করবার জন্য তোমাকে করতে হবে। নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন এসছে আমাদেরই ছাত্রী ফতেমা খাতুনের কাছ থেকে। করেছে যে কি কি করলে নিজ লক্ষ্যে পৌঁছাতে পারবো বা সাকসেস হব। বলে দেওয়া হলো উত্তরগুলো এখানেই, তুমি আরেকবার আমি তবু তোমার ক্ষেত্রে বলে দিই কি কি করলে নিজ লক্ষ্যে পৌঁছাতে পারবে। প্রথম হচ্ছে টাইম কনসাস, টাইমটাকে যেভাবে আমি ভাগ করে দিলাম সেইভাবে হচ্ছে আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট, নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট, নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট। এই 4 নম্বর যে পয়েন্টটি বলেছি সেটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যে নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট। তাহলে এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারবে এখন কি করণীয় কি না, লক্ষ্যে স্থির, তোমার লক্ষ্যটিকে আগে পৌঁছাতে পারবে। একটা সিলেক্ট করে নিলে যে এটি আমার লক্ষ্য, যে আমি এই পড়াশোনা শেষ করব, পড়াশোনা শেষ করে এই চাকরি আমি অ্যাচিভ করব। যদি এটা লক্ষ্য হয় তাহলে বাকি সমস্ত কিছুকে ভুলে যেতে হবে, বাকি সমস্ত কিছুকে ভুলে যেতে হবে। সমস্ত কিছু ভুলে গিয়ে এখন যেটি করণীয় কেবলমাত্র সেটিই করতে হবে। কিরকম? রেগুলারিটি মেনটেন করে, একদিন করবো আর 10 দিন বাদে আবার করব। হ্যাঁ এখন করলাম, এটা খুব সুন্দর এক্সাম্পল বলা হয়, সত্য স্বরূপানন্দজি মহারাজ খুব সুন্দর একটা এক্সাম্পল দিতেন। বলছেন যে দেখো তুমিরা বাবা যে ওই ব্লেড দিয়ে সেভ করে, সেই ব্লেডটা দিয়ে যদি তুমি পেন্সিল শার্প করো, পেন্সিলটি যদি কাটো, তাহলে কি তোমার বাবা আর ওইটি দিয়ে সেভ করতে পারবে, দাড়ি কাটতে পারবে? পারবে না। এটা তুমিও জানো, আমরাও জানি, সকলে জানি। কেন পারবে না? ধারটা কমে যাবে। ঠিক সেরকম রেগুলারিটি মেনটেন না করলে আমাদের সকাল থেকে উঠেই ফোন ঘাটতে বসে বললাম যে কি চ্যাট এলো আমরা একটু দেখি, ফেসবুকে কি স্ট্যাটাস, আগের দিন কি স্টোরিজ দিয়েছিলাম, তাতে কি কমেন্টস এলো একটু দেখে নি। এইরূপ যদি আমাদের হয়ে থাকে তাহলে সকাল থেকে সন্ধ্যা অব্দি হয়ে গেল, সন্ধ্যের পর চলো এবার একটুখানি ফিলোসফি নিয়ে বসে যাক, একটু পড়াশোনা করা যাক। মন আর পড়াশোনা করতে চাইবে না, মনের ধারটা কমে গেছে, ততক্ষণে মনের ধার কমে গেছে। এই হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে এবং নির্দিষ্ট সময় অধ্যাবসায়, নিয়মানুবর্তিত এবং অধ্যাবসায় সঙ্গে আমাদের ওই যে কাজ করলে লক্ষ্যে পূরণ হতে পারে সেই কাজটি আমাদের করতে হবে, তাহলেই আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো। নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন এসছে তুহিনা পতুদুন্দা মহাশয়ের কাছ থেকে। উনি জানতে চেয়েছেন আমরা ঘরে থেকে গৃহবন্ধুরা কি করতে পারি মহারাজ। আমরা বন্ধুরা কি করতে পারি মহারাজ? আচ্ছা, হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে এরকম যে আজকে অনন্ত শক্তি, কর্মক্ষেত্রে অনন্ত শক্তির প্রকাশ। তাহলে গৃহিণী হয়ে রান্নাঘরে, ওই গৃহিণী যখন রান্নাঘরে রান্না করছেন তখন ওই রান্নাটা কেন করছেন? আমি যেমন খুব মজা করে আগের দিন বোধহয় লাইভে না কোনো একটা ক্লাসে বলছিলাম যে আমি যখন এখানে যে আশ্রমে আছি সেখানে সকালবেলা বাচ্চাদের টিফিনটা বানাতে হয়। এখানে 43 জন ট্রাইবাল বাচ্চারা পড়তে আসে, তো তাদের যখন আমি টিফিনটা বানাই আমার একবারের জন্য মনে হয় না যে ওই বাচ্চাগুলোর জন্য আমি টিফিন বানাচ্ছি। আমার মনে হয় যে একটু পরে ওই ছোট্ট ছোট্ট গদাই, ছোট্ট ছোট্ট একেবারে মা শারদা তারাই খাবেন, তারাই খাবেন। ওই ছোট্ট বিলেরা পড়তে এসেছে, তাদেরকেই এইটি একটু বারে অফার করা হবে। তো যেই মুহূর্তে এই ভাবনা আসবে তখন সেই মুহূর্তে আর সেটা থাকবে না, সেটাই তখনই সেই মুহূর্তে উপাসনা হয়ে যাবে। তো গৃহে যারা রয়েছেন ঘরে ওই রান্না করছেন, রান্না করবার সময় ভাববেন যে বাড়ির লোক রান্নাটি খাবে, যদি এই ভেবে করেন তাহলে সেটি কখনোই উপাসনা হবে না। ভগবান খাবেন, ঈশ্বরকে নিবেদন করা হবে, সেটি ভেবে যদি করা হয় তাহলে সেখানেই সেই কাজটি উপাসনা হয়ে যাবে। নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন এসছে দেবযানী গঙ্গোপাধ্যায় মহাশয়ের কাছ থেকে। হাউ ক্যান প্যারেন্টস অ্যান্ড টিচার্স হেল্প ইন দিস ম্যাটার? আচ্ছা, এখন এখানে একটা বিষয় আমাদের যা আলোচনা হলো সেটি মনে রাখতে হবে যে আমরা যা কিছু করছি না কেন সেই কাজটিকে অফার করছি ভগবানকে। যদি আমরা কাজটা অফার করি তাহলে আমাদের যা কিছু আমাদের সামনে আসুক না কেন সেই সমস্ত কিছু আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, সমস্ত কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। এতে আমাদের আর কোনো সমস্যা নেই। আমি বারবার করে এই উত্তরটাই বলছি যে আমরা ডেডিকেট করছি কাকে, আমরা উৎসর্গ করছি কাকে, যে আমরা ঠাকুরমা স্বামীজিকে করছি না আমার নিজের জন্য করছি। যখনই আমার নিজের জন্য করছি তখনই কিন্তু আমরা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি, সমস্যার
একেবারে গোড়ায় আমরা থেকে বেরোতে পারছি না। সমাধানের রুট হচ্ছে সেটাই, যখন আমরা অপরের জন্য করব। নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে হেমন্ত দেব শর্মার কাছ থেকে, নিজেকে আত্মস্বরূপ ভাববো কিভাবে? আচ্ছা, এটাই প্রশ্ন। নিজেকে আত্মস্বরূপ ভাবার জন্য স্বামীজি বারবার করে বলছেন, এক জায়গায় বলেছেন নিজেকে আত্মা চিন্তা করা। এই যে পঞ্চকোষ বিচারের কথা আমাদের শাস্ত্রে বলছে যে আমাদের যে শরীর, আমরা শরীর নই, মন নই, বুদ্ধি নই, অহংকার নই, আমি কি না, আমি হচ্ছে শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ আত্মা। এইটি যদি আমরা চিন্তা করি, যা ভাববে ভাবতে ভাবতে তাই হয়ে যায়। ঠাকুর বলছেন এক জায়গায় যে আমরা ভাবতে ভাবতে তাই হয়ে যায়। যেমন ভাবা, যার যেমন ভাব তার তেমন লাভ। তুমি যদি নিজেকে ভাবো, ওই যে স্বামীজি বললেন যে হোয়াট এভার ইউ থিঙ্ক দ্যাট ইউ উইল বি, তুমি যা চিন্তা করবে তুমি সেটাই হবে। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তাহলে তুমি দুর্বল হবে, তুমি যদি নিজেকে ভাবো যে আমি শক্তিমান তাহলে তুমি নিজেই তোমার সেই অনন্ত শক্তি বুঝতে পারবে। সেই জন্য চুপচাপ বসে, এটা মেডিটেশনের একটা পার্ট, যে আমি শরীর নই, মন নই, বুদ্ধি নই, আমি শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ আত্মা। এই আত্মার কথা চিন্তা করতে করতে নিজেই আত্মস্বরূপ একসময় হয়ে যেতে পারবে। লাস্ট Next দুটি প্রশ্ন প্রশ্ন। আমরা নেব। আমাদের ছাত্রী হৈমন্তী দাসের কাছ থেকে এসছে, ও এখন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, মাস্টার ডিগ্রি। সে লিখেছে যে লক্ষ্যে পৌঁছাতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়, কিন্তু লক্ষ্যে পৌঁছানোর সময় অনেক বাধা আসে, সেই কারণে অনেক হতাশা আসে। এই হতাশাগুলো থেকে কিভাবে নিজেকে ওভারকাম করব, এটা একটা। আর অজন্ত রায়চৌধুরী আরেকটা প্রশ্ন করেছেন, সমাজের সেবা কিভাবে করা যায়। এই দুটো প্রশ্নের উত্তর। আমি আমি বিশেষভাবে প্রণাম জানাই অজন্তা রায়চৌধুরী মহাশয়কে। উনি আমার টিচার। তো ম্যাডাম ক্লাস করছেন আর কি, আমি ওনার কাছে অনেক বছর পড়াশোনা করেছি। উনি খলিশানি কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্টের এইচওডি। উনি আজকে ক্লাসটি অ্যাটেন্ড করার জন্য আমার একটা সুযোগ হয়ে গেল অনলাইনে সকলের কাছে, যে একটা শিক্ষক প্রণাম, গুরু প্রণাম যাই বলেন না কেন, আমি প্রণাম জানাচ্ছি ম্যাডামকে আমার তরফ থেকে। তো যাই হোক, প্রশ্ন যখন এসেছে, প্রথম প্রশ্ন হচ্ছে আমরা যখন লক্ষ্য পূরণ করতে যাই, পূরণ করতে গিয়ে যখন চেষ্টা করি, যখন আমরা ফেলিওর হই, তখন আমাদের একটা হতাশা এসে তৈরি হয়, তাই তো? হতাশার তো কোনো কারণই নেই বাবা। যদি আমরা ফেল না করি তাহলে কখনোই কিন্তু আমরা ভালো কাজ বা সাকসেস পেতেই পারি না। এটা আমাদের সবসময়ের জন্য মনে রাখতে হবে। যদি আমরা কোনো কাজে একেবারে সচেষ্ট বা সাফল্য লাভ করব বা সাকসেস পাবো যদি ধরে নিই, এটা একেবারে সম্পূর্ণ ভুল কথা। বলা হচ্ছে ইউ ক্যান নট ডু রং অ্যান্ড ফিল রাইট, ইট ইজ ইম্পসিবল। যদি তুমি মনে করো যে আমি ভুল করব না, আমার কোনো ভুলের অভিজ্ঞতাই নেই, আমি প্রথম থেকেই সাকসেস পেয়ে যাবো, এমনটা কোথাও হয় না। যে সাকসেস পেয়েছে সে জানো যে কোনো না কোনো ভুল পেয়েছে। এইবার আসি তোমার হতাশার জায়গায়। এইবার হতাশাটা কেন হচ্ছে? হতাশা হচ্ছে কারণ তুমি মনে করছো যে তুমি বোধহয় আর পারবে না। এই আর পারবে না জায়গা থেকেই শুধু তোমার নয়, তোমার আমার প্রত্যেকের হতাশা এসে উপস্থিত হয়। এই হতাশাকে ওভারকাম করার একমাত্র উপায় হচ্ছে, আমার কাছে, আমার যদি পার্সোনালি কেউ যদি জিজ্ঞেস করে তাহলে বলা হবে যে স্বামীজির বাণী পড়া। স্বামীজির এমন কিছু জ্বালাময়ী বাণী আছে, তোমরা যদি একটি বই ফলো করো, সংকলিত সেই বইটি আমার ভারত অমর ভারত, মাই ইন্ডিয়া অ্যান্ড ইটারনাল ইন্ডিয়া। তো এই বইটির মধ্যে একটি পোর্শন রয়েছে, দেখবে সূচিপত্রে রয়েছে জ্বালাময়ী বাণী। এই জ্বালাময়ী বাণী যদি পড়ো, তখন স্বামীজি সেখানে পরিষ্কার বলছেন হতাশা আসাটা খুব স্বাভাবিক, হতাশা আসবে না এমনটা নয়। ওই যে ফেলিওর হবে না, তুমি একেবারে সম্পূর্ণরূপে প্রথমেই সাকসেস, এটা যেমন হবে না, হতাশা আসবে না এমনটাও কোনো কথা নেই, আসবে। সেটাকে ওভারকাম করবার জন্য আমাদের সবসময়ের জন্য হচ্ছে ইতিবাচক চিন্তা করতে হবে, পজিটিভ থিঙ্কিং এর মধ্যে দিয়ে যেতে হবে। সেটা কি করে যাব? এখন আমাদের সব থেকে যদি বড় মেডিসিন কিছু থেকে থাকে, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের বাণী। স্বামী বিবেকানন্দের বাণী আমাদের পড়লে এটাই হয়, রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দের সম্বন্ধে বলছে যে এই ব্যক্তির প্রত্যেকটি হচ্ছে ইতিবাচক, এতটুকু নেতিবাচক কিছু নেই, অল পজিটিভ, নাথিং নেগেটিভ। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে যদি আমাদের মধ্যে হতাশা এসে উপস্থিত হয়, তাহলে
আমাদের স্বামীজির বাণী, স্বামীজির শরণাপন্ন হতে হবে। লাস্ট প্রশ্ন ম্যাডামের কাছ থেকে এসেছে, সমাজে আমরা সেবা কাজ কিভাবে করব? সেবা কাজটা হচ্ছে অনেক উচ্চের কথা। হ্যাঁ, সমাজ সেবা আর স্বামী বিবেকানন্দের আদর্শের সেবা, এই দুটির মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। এই কর্মক্ষেত্রে অনন্ত শক্তির প্রকাশ আজকে যেটি আমাদের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল, এবং সেটি নিয়ে আজকে আমরা দীর্ঘায়িত যে আলোচনা করে এলাম, সেটি এই সব থেকে যদি প্রকাশ দেখতে হয়, তো এই ক্ষেত্রে খুব ভালোভাবে দেখা যায় যে যখন আমরা সমাজ সেবা করি আর যখন আমরা স্বামী আদর্শের সেবা কাজ করি। সমাজ সেবা কি করে না, একটা উঁচু প্ল্যাটফর্ম থেকে কেউ যখন কোনো মানুষ কিছু দিচ্ছে, বলা হয় এই নাও এই নাও, সেখানে শ্রদ্ধা থাকে না। এইটি কি হচ্ছে না, আমরা তাকে দিচ্ছি, দিয়ে দেখো তোমাকে আমি কৃতার্থ করলাম। স্বামীজি কথা বলছেন না। স্বামীজি কি বলছেন? বলছেন যে সব সময় দাতার থেকে গ্রহিতার আসন উচ্চে থাকবে। স্বামীজি পরিষ্কার বলছেন যে দাতা, আমরা কি করি, যে দাতা সে উপরে থাকে, একটা উঁচু প্ল্যাটফর্মে আমরা দেখবেন তাই হয়, আর যে গ্রহিতা সে নিচে, তাকে আমরা ছোট করে দিচ্ছি। এরকমটা না, স্বামীজি বলছেন দাতার থেকে গ্রহিতা যে নিচ্ছে তার আসন উচ্চে থাকবে, দাতার নিচে থাকবে। কেন না, সে সুযোগ করে দিচ্ছে, গ্রহিতা যাকে আমরা দিচ্ছি সে সুযোগ করে দিচ্ছে করবার জন্য। সেই দরিদ্ররূপী নারায়ণ আমার কাছে এসেছে, সেবা করবার সুযোগ আমাকে দিয়েছে, তাই আমি সেবা করতে পারছি। যদি আমরা তাকে মানুষ রূপে সেবা করি, তাহলে কি হবে, সেটা একটা কাজ হয়ে যাবে, সেটা আমাদের উপাসনা হবে না, কখনোই হবে না। জয় মুহূর্তে আমরা ওই যে মুহূর্তে আমি বললাম একটু আগে, যখন আমি বাচ্চাদের জন্য রান্না করছি, বাচ্চাদের জন্য যখন আমি টিফিন বানাচ্ছি, তখন এটা আমাদেরকে একদম আমি করছি মানে এরকম নয় যে একেবারে প্রথম থেকে এটা শিখে গেছি, এটা আমাদের মঠ মিশনে শেখানো হয়েছে। যেরকম যখন রামকৃষ্ণ মিশন বহু স্কুল বহু কলেজ আছে, ওই মহারাজরাই সেখানকার আপনারা জানেন যে হেডমাস্টার প্রিন্সিপাল এই পদগুলোতে নিয়োজিত হন। তারা যখন ওই ক্লাসরুমে প্রবেশ করেন, দেওঘর রামকৃষ্ণ মিশন, দেওঘর রামকৃষ্ণ মিশনেরই ঘটনা বলছি, সেখানে যখন মহারাজ ওই ক্লাসরুমে প্রবেশ করছেন, ঢোকবার আগে একবার প্রণাম করছেন সাইডে দাঁড়িয়ে। তো ওই এক মহারাজ দেখতে পেয়েছেন, দেখতে পেয়ে জিজ্ঞেস করছেন আপনি কাকে প্রণাম করছেন এখানে দেয়ালের আড়ালে দাঁড়িয়ে? তখন বলছেন এই যে আমি ক্লাস নিতে ঢুকছি, আমি মনে করছি যে ওখানে ছোট্ট ছোট্ট গদাইরা বসে রয়েছে, ছোট্ট ছোট্ট মা সাধুরা বসে রয়েছে, তাদেরকে আমি পড়াতে ঢুকছি। তাহলে কতখানি শ্রদ্ধা সম্পন্ন হয়ে দেখুন সেই মহারাজ তাদেরকে পড়াতে ঢুকছেন। তাহলে সেই কাজটা তার কাছে কি আর ওই শুধুমাত্র পড়ানো রইল না, সেই মুহূর্তে সেটা তার কাছে পূজা হয়ে গেল, সেই মুহূর্তে সেটা তার উপাসনা হয়ে গেল। ঠিক সেরকম ওই যে আমরা যে ক্ষেত্রে সেবা মানে তো এরকম নয় যে আমরা কেবলমাত্র ওই ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করছি, কি মিল্ক ডিস্ট্রিবিউশন করছি, কি মশারি ডিস্ট্রিবিউশন করছি, কি শাড়ি ডিস্ট্রিবিউশন করছি, এটাই কেবল সেবা না। আপনারা যারা টিচিং লাইনে রয়েছেন, যারা অধ্যাপক অধ্যাপিকারা এখানে অনেকেই রয়েছেন, তারা যারা যখন স্টুডেন্টদের পড়াচ্ছেন, এটাও তো সেবা করছেন। স্বামীজি বলছেন যে যেটাতে দিন তাকে সেটা দিন। প্রথমটি হচ্ছে দয় দীর্ঘি মধ্যে না, তারপরটি দয় হসি দন্তের না। তাহলে এই যে আমরা যাকে যেটা দিচ্ছি, জ্ঞান দান করাও সেটাও তো দান করা হচ্ছে। সেইটি দেওয়ার মধ্যে যদি অহংকার লুকিয়ে থাকে, হ্যাঁ দেখো আমি কত জানি, কিরকম এই পূজনীয় স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের আমি শেষ করে দেবো, একটা লেকচারে শুনছিলাম মহারাজ বলছেন যখন উনি উত্তরাখণ্ডে বেদান্ত ভাষ্য পড়তে গেছেন, সেখানে একজন সাধু পড়ানোর পরে বলছেন দেখেছো তুমি রামকৃষ্ণ মিশনে থাকলে কি এরকম পড়তে পারতে? এই যে অহংকার, এই অহংকারে মহারাজ বলছেন তার কি হলো, ওই জ্ঞান অর্জন হলো কিন্তু ভগবান প্রাপ্তি হলো না। কিন্তু ওই যে মহারাজ যখন ক্লাসরুমে পড়ানোর আগে প্রণাম করে ঢুকছেন, যে ছোট্ট ছোট্ট সাধু ছোট্ট ছোট্ট গদাইদের পড়াতে ঢুকছেন, তখন তার কিন্তু শুধুমাত্র জ্ঞান অর্জন নিজে নয়, জ্ঞান অর্জন দিচ্ছেন তাদের শুধু নয়, তার মধ্যে তার সেলফ রিয়েলাইজেশনটা তার হয়ে যাচ্ছে যে আমি শুধুমাত্র সেবা নয়, যে আমি সেখানে কি করতে যাচ্ছি, পূজা করতে যাচ্ছি। স্বামীজি লাস্ট কথা দিয়ে শেষ করি, স্বামীজি বলছেন সেবা শব্দটাও আমি এখানে খুব ছোট বলে মনে করছি, আমি এখানে একটি শব্দ প্রয়োগ করতে চাই, সেটা হচ্ছে পূজা। হোয়াট ইজ ওয়ার্শিপ? কর্মই আমাদের কাছে উপাসনা। নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।